নমস্কার সবাইকে, রেমিডিশন ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন বাজে দুপুর 2:30। তো আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি, সকাল থেকে করা হয়নি, কারণ সকাল থেকে বাড়িতে আমি একাই ছিলাম আর প্রচুর কাজ ছিল, যেহেতু রান্নাবান্না আর বাকি বাড়ি টুকটাক কাজ ছিল সেইগুলো করছিলাম। মা বাবা বাড়িতে ছিল না, কেননা মা বাবা ভোর থেকেই মাঠে গিয়েছিল, যেহেতু আজকে ধান উঠবে বাড়িতে, মানে মাঠ থেকে ধান আসবে, সেই কারণে ভোর থেকেই মা বাবা চলে গেছিলো। আর ভাই গেছিলো টিউশনে, সে এসছে মানে 6:30টার সময় টিউশনে গেছিলো আর এসছে 10:30টার সময়, যেহেতু তার পরীক্ষা আছে সেই কারণে একটু লেট করেই আসে টিউশন থেকে। তো সে এসেই খেয়ে কিছু তারপরে আবার মায়েদের সাথে মানে মায়ের কাছে চলে গেছে ওখানে মাঠে। তো তাড়াহুড়ো করেই মাঠ থেকে ধান বাড়িতে আনা হচ্ছে, কেননা আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই 25শে ডিসেম্বরের আগে, মানে 24শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর এই সময় আমাদের বাড়িতে ধানটা ওঠে। কিন্তু এবছর একটু তাড়াতাড়ি নিয়ে আসা হলো, কেননা 3 দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। জলে ভাসছে মাঠে পড়ে থাকা ধান, মানে 3 দিন টানা বৃষ্টিতে কৃষকদের চোখে যেন জল এনে দিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে, মানে আর সেটার বলার মতো নয়, এরকম অবস্থা হয়েছিল। পাকা ধানে এই রকম মই দিয়ে দিল এই নিম্নচাপের বৃষ্টি। শুধু ধান নয়, ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষেরও। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অনেক জমিতেই এখনও ধান কাটা বাকি থেকে গিয়েছিল। সেই ধানে সর্বনাশ ডেকে আনলো এই নিম্নচাপের বৃষ্টি। মঙ্গলবার থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মঙ্গলবার হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে তার তীব্রতা বেড়েছে। একটানা বৃষ্টি হয়েই চলেছে, তার জেরে পাকা ফসল ঘরে তোলার মুখে, মাথায় হাত চাষিদের। লাভ তো দূরের কথা, এখন সারা বছর খাবেন কি সেই ভাবনা শুরু হয়েছে কৃষকদের মনে। বহু জমিতে পাকা ধান ছিল শুধু কাটার অপেক্ষায়, কারো বা ধান কাটার পর মাঠেই পড়েছিল। অনেকে ধান গাছ বেঁধে এক স্থানে জড়ো করে রেখেছেন বাড়িতে আনার জন্য। সেই মুহূর্তে হাজির সর্বনাশে নিম্নচাপের বৃষ্টি। জমিতেই পড়ে রয়েছে ধান, একরকম জলে ভাসছে সেসব। সেই ধানের আর কিছুই আদায় করা সম্ভব হবে না। মাঠে যারা ছিলেন তারা অনেকেই বলছেন, বৃষ্টিতে ভিজে ধান মাঠে ঝরে যাবে, জলে ভিজে সেই ধানের কল বেরিয়ে যাবে, তার আর দাম মিলবে না। তারা বলছেন, বারবারই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়, তবুও পেটের দায়ে চাষ করতেই হয়। এবার এই ধান নিয়ে অনেকের অনেক স্বপ্ন ছিল, ফলন ভালো হবে বলেই আশা করা হয়েছিল। অনেকেরই ধার দেনা করে গয়না বন্ধক রেখে চাষ করেছিলেন, লাভের মুখ দেখবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে এই নিম্নচাপের বৃষ্টি সব আশায় জল ঢেলে দিল। ধান নিয়ে এই প্রাথমিক তথ্যচিত্র আমাদের দীর্ঘদিনের কাজের ফসল। প্রাথমিক বলছি এই কারণে যে আমাদের দীর্ঘদিনের গবেষণার বিস্তারিত তথ্য রয়েছে, কিন্তু এই তথ্যচিত্রে শুধুমাত্র প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে, কারণ আমাদের দেশে অনেকেই জানেন না যে বাংলাদেশে কত হাজার জাতের ধান রয়েছে এবং ধানের বৈচিত্র্য তা রক্ষা করা এদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের কর্তব্য। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই দেশ ধান উৎপাদনকারী দেশ হিসেবেই বিশ্বে পরিচিত। ধান আমাদের পরিচয়, ধান আমাদের সংস্কৃতি, কিন্তু এতটুকু বলা যথেষ্ট নয়। এই দেশে ধানের এত বৈচিত্র্য আছে যে অবাক হতে হয়, অথচ নতুন প্রজন্ম এই সবের তথ্য জানে না। কৃষির প্রতি শিক্ষিত সমাজের নেতিবাচক মনোভাবের কারণে ধান উৎপাদন এবং ধানের জাত নিয়ে আলোচনা হয় না, শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হয় না। ভাত, খিচুড়ি, পোলাও, মুড়ি, চিড়া সবাই খায়,
কিন্তু যে ধান থেকে এসব আসে সে ধান সম্পর্কে জানার বা জানবার কোনো চেষ্টাই নাই। ধান নিয়ে কথা বলতে গেলেই ধরে নেওয়া হয় ধান নিয়ে জানবে গ্রামের কৃষক, কিংবা শহরে যদি কারো জানার দায় থাকে তবে তা কৃষি বিজ্ঞানীর। অথচ ধান এবং ধানের জাত সম্পর্কে আমাদের সকলেরই জানা থাকা দরকার। ধানের বৈচিত্র্য আমাদের সম্পদ। 1990 সাল থেকে নয়া কৃষি আন্দোলনের মাধ্যমে কৃষকদের নিয়ে কাজ করছে। নয়া কৃষি আন্দোলন প্রাণ বৈচিত্র্য নির্ভর কৃষি ব্যবস্থাকে বলা হয়, যা জীবন ব্যবস্থা, প্রাণের সুরক্ষা ও বিকাশের মধ্য দিয়ে সমৃদ্ধি ও সম্পদ সৃষ্টি এর লক্ষ্য। কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক ও ভূগর্ভস্থ জলের ব্যবহার না করেই কৃষকরা ধানসহ নানা ধরনের ফসল আবাদ করছেন। নয়া কৃষির কৃষকরা শুরু থেকেই ধানের বৈচিত্র্য রক্ষা এবং মৌসুম ও এলাকা ভেদে পরিবেশ অনুযায়ী ধানের আবাদ রক্ষা করার কথা বলেছেন। তাদের উদ্বেগ প্রকাশ করেছেন যে স্থানীয় জাতের ধানকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব দেওয়া হয় না। শুধু আধুনিক কৃষির মাধ্যমে আসা কয়েকটি মাত্র উফশী ধানের জন্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হয়। আর কৃষির সহযোগিতার অর্থই হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক ও ভূগর্ভস্থ জল তুলে সেচের ব্যবস্থা এবং উফশী বীজ সরবরাহ করা। কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকের স্বার্থে কাজ না করে কতিপয় কোম্পানির ব্যবসায়িক স্বার্থে কাজ করছেন। দেশের মানুষকে খাওয়াবার দোহাই এবং খাদ্য ঘাটতি মেটাবার প্রতিশ্রুতি দিয়ে আধুনিক কৃষির নামে উফশী ধানের প্রবর্তন করা হয়েছিল, কিন্তু এখন তা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা এখন হাইব্রিড ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের করা ধানের প্রবর্তনের জন্য নতুন যুক্তি খাড়া করছেন। অথচ এখনও কৃষকের নিজের উদ্যোগেই স্থানীয় জাতের ধান টিকে আছে এবং আমাদের খাদ্যের চাহিদা এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজন মেটাচ্ছে। দুঃখের বিষয় যে স্থানীয় জাতের ধানের প্রতি অবহেলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি সৃষ্টি করছে। এই অবহেলার কারণে আমাদের ধানের জাত পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে। আমরা আরও দেখেছি কৃষিতে নারীদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও তাদের অবদানের স্বীকৃতি নেই। আধুনিক কৃষি নারীকে ধান উৎপাদনের প্রক্রিয়া থেকেও উৎখাত করেছে। নারীর জ্ঞান স্থানীয় জাতের সুরক্ষা, সংগ্রহ, পুনরুৎপাদন সহ সকল ক্ষেত্রেই রয়েছে। ধানের বীজ রক্ষার পেছনে রয়েছে নারীর সক্রিয়তা ও সহজাত জ্ঞান। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়েও দেখা গেছে স্থানীয় জাতের ধান টিকে যায়, কিন্তু আধুনিক জাতের ধানের ক্ষতি হয়। অথচ পত্র পত্রিকায় বিষয়গুলো তুলে ধরা হয় না। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কথা বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা ধানের প্রবর্তন করা হচ্ছে। অথচ আমাদের স্থানীয় জাতের অনেক ধান আছে যা আবহাওয়ার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারে। নিজেদের ধানের জাত সম্পর্কে না জানার কারণে আমরা কোম্পানির প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। নয়া কৃষি আন্দোলনের পক্ষ থেকে এই প্রাথমিক তথ্যচিত্র আমরা তুলে ধরছি। আগেই বলেছি, অনেক বড় বই আকারে প্রকাশ করার মতো তথ্য থাকলেও এখানে শুধু প্রাথমিকভাবে জানার মতো তথ্য দেওয়া হয়েছে।
সরাসরি কৃষকদের সাথে কাজের মাধ্যমে 2000 সাল থেকে নয়া কৃষকদের সংগৃহীত ধানের জাত এবং সাধারণভাবে পাওয়া যায় এমন ধানের জাত নিয়ে এই তথ্যচিত্র তৈরি হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও তথ্যচিত্র প্রকাশ করার ইচ্ছে আছে। ভারতবর্ষের মানুষ ভাত ছাড়া কিছুই বোঝে না, তাই তাদের ভেতো বাঙালি বলা হয়। অবশ্য আমরা নিজেরাই নিজেদের নাম দিয়েছি ভেতো বাঙালি। এই ভাত হয় চাল থেকে এবং চাল হয় ধান থেকে। ধানের সঙ্গেই চলে আসে দূর্বা ঘাসের কথা, কেননা ধান আর দূর্বা একই পরিবারের সদস্য, যাকে সাধারণভাবে আমরা ঘাস বা তৃণ বলি। এই জন্য ধান গাছকে বলা হয় তৃণ। শস্যদায়িনী ঘাস বললেও ভুল হয় না। ধান্য থেকে ধান, যার বিস্তৃতি কৃষি নাই বা আপনা আপনি অযত্নে জন্মে, সেই সকল ধান্য জাতীয় তৃণকেই ধান্য নামে উল্লেখ করা হয়। কিন্তু কৃষিজাত তৃণই সাধারণত ধান্য বা ধান নামে উল্লেখিত হয়। এই ধান্যকেই তামিল ভাষায় শালি বলে। বাংলাদেশ, আসাম অঞ্চল থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত শালি ধান বলতে হেমন্তের ধান বা আমন ধান বোঝায়। কৃষিজাত ঘাস বা ধান্যের ইংরেজি নাম হচ্ছে প্যাডি বা রাইস। প্রায় 38 বছর আগে 1996 সালে একবার আন্তর্জাতিক ধান বছর ঘোষণা করা হয়েছিল। সে সময় উচ্চ ফলনশীল ধান প্রবর্তন করাই ছিল প্রধান উদ্দেশ্য। অথচ আমাদের দেশীয় জাতের ধানের ফসল সম্পর্কে না জেনেই উপসি ধান প্রবর্তন করা হলো। এই নতুন প্রবর্তিত ধান কৃষকের ভাষায় নম্বরি ধান, যেমন IR-8। একে বলা হয় হোল, মিরাকল রাইস বা অলৌকিক শক্তি সম্পন্ন ধান। কিন্তু এই ধানের অলৌকিক কিছুই ছিল। এটা ছিল বামুন ধান, অর্থাৎ ধানের চারা ছোট হবে। এ ধান যারা উদ্ভাবন বা প্রবর্তন করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল ধান থেকে তারা খড় হতে দেবেন না। মানুষের খাদ্য চাই, গরুর খাদ্য না হলেও ক্ষতি নেই। ফলে অধিক খাদ্য উৎপাদনের কথা ফলাও বলে প্রচার করলেও তাদের লক্ষ্য ছিল অধিক শস্য ও দানা পাওয়ার দিকে। ফলে গবাদি পশুর খাদ্য অনিশ্চিত হয়ে ওঠার ফলে গবাদি পশু যে খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস, সেই দিকটা চরমভাবে অবহেলিত হলো। এই ধরনের অধিক ফলন সম্পন্ন কৃষির নাম দেওয়া হলে সবুজ বিপ্লব, কেউ বলে আধুনিক কৃষি। ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ ফসলের দেশ। এই দেশ ষড়ঋতুর দেশ। 12 মাসে 6 ঋতু, প্রতি 2 মাস এক একটি ঋতু। 6টি ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এদেশের কৃষকরা সেই আদিকাল থেকে শস্যের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শস্য চাষাবাদ 3টি প্রধান কৃষি মৌসুমে করে থাকেন। এই মৌসুম অনুসরণ করে শস্য আবাদ বিভিন্ন কারণের মধ্যে রয়েছে আলো ও জল প্রাপ্তি, বাতাসের আর্দ্রতা, উত্তাপের তারতম্য ইত্যাদি। সকল মৌসুমে সকল শস্য ভালো হয় না। সাধারণত বাংলা মাস অগ্রহায়ণ থেকে চৈত্র, ইংরেজি মাস মধ্য নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত রবি মৌসুম ধরা হয়। বাংলা মাস বৈশাখ থেকে শ্রাবণ, খরিফ এক মৌসুম ধরা হয় এবং বাংলা মাস শ্রাবণ থেকে অগ্রহায়ণ, ইংরেজি মাস মধ্য জুলাই থেকে মধ্য নভেম্বর পর্যন্ত খরিফ 2 মৌসুম। গড়ে পর্যায়ক্রমে
প্রতি 4 মাসে একটি মৌসুম ধরা হয়ে থাকে। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে মৌসুমের সামান্য হেরফের হয়ে থাকে। সারা বছরে এদেশে যত রকমের শস্য রয়েছে সবগুলোই উল্লেখিত 3 মৌসুমের মধ্যেই চাষাবাদ করা হয়ে থাকে। ভারতবর্ষে যতগুলো শস্য রয়েছে তার মধ্যে অন্যতম ধান। ধান উৎপাদনের মৌসুম উল্লেখিত 3 মৌসুমের মধ্যেই। তবে এদেশের কৃষক সমাজ সেই আদিকাল থেকে বিভিন্ন রকম ধানের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধান চাষাবাদের মৌসুমের নাম নির্ধারণ করেছেন, যেমন আউশ, আমন এবং বোরো মৌসুম। আউশ, আমন এবং বোরো কোন ধানের নাম নয়, ধান উৎপাদন ও চাষাবাদের মৌসুমের নাম। আউশ ধানের মৌসুম হচ্ছে বাংলা মাস বৈশাখ থেকে শ্রাবণ, ইংরেজি মাস মধ্য এপ্রিল থেকে মধ্য আগস্ট পর্যন্ত আউশ মৌসুমে। আউশ ধান সাধারণত উঁচু এবং মাঝারি উঁচু জমিতে আবাদ করা হয়ে থাকে। এ ধান আবাদ করতে তুলনামূলকভাবে অনেক কম জলের প্রয়োজন হয়। আউশ ধান কৃষকরা বীজ ধান ছিটিয়ে বপন করেন। আউশ মৌসুমে চাষ করা হয় যেসব ধানের মধ্যে রয়েছে ধারিয়াল, দুলার, হাসিমকলমি, কটকতারা, কুমারী, পানবিরা, কালামানিক, শনি ইত্যাদি। আমন ধানের মৌসুম হচ্ছে বাংলা মাস শ্রাবণ থেকে অগ্রহায়ণ, ইংরেজি মাস মধ্য জুলাই থেকে মধ্য নভেম্বর পর্যন্ত আমন মৌসুম। আমন ধান সাধারণত নিচু জমিতে আবাদ করা হয়। জল ছাড়া আমন ধান চাষ করা সম্ভব নয়। এ ধান আবাদ করার জন্য বীজতলায় ধানের চারা তৈরি করে মূল জমিতে রোপণ করা হয়। আমন মৌসুমে চাষ করা হয় যেসব ধানের মধ্যে রয়েছে দাঁতখানি, দুধসর, ইন্দ্রসাইল, পাটনাই, দীঘা, বাঁশফুল ইত্যাদি। বোরো ধানের মৌসুম হচ্ছে বাংলা মাস অগ্রহায়ণ থেকে চৈত্র, ইংরেজি মাস মধ্য নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত বোরো মৌসুম। যেসব জমিতে প্রায় সারা বছর জল জমে থাকে এবং রবি মৌসুমে অন্য কোনো ফসল আবাদ করা যায় না, সাধারণত সেরকম জমিতে বোরো ধানের আবাদ করা হয়ে থাকে। এ ধান সাধারণত বীজতলায় চারা থেরি করে রোপণ করা হয়। সাধারণত বোরো ধান আবাদ করার জন্য বেশি জলের সেচের জন্য প্রয়োজন হয়। বোরো মৌসুমে চাষ করা হয় সেসব ধানের মধ্যে রয়েছে বলঙ্গা, 60-12, তুফান, টেপা-12 ইত্যাদি। যে মৌসুমে যেসব ধান আবাদ করা হয়ে থাকে সেই সব ধানকে সেই মৌসুমের ধান বলা হয়। উদাহরণ হিসেবে কেউ যদি বলে এটা আউশ ধান, তাহলে বুঝতে হবে সেই ধানটি আউশ মৌসুমে চাষাবাদ করা হয়েছে। কেউ যদি বলেন এটা আমন ধান, তাহলে বুঝতে হবে সে ধানটি আমন মৌসুমে চাষাবাদ করা হয়েছে। আবার কেউ যদি বলে এটা বোরো ধান, তাহলে বুঝতে হবে এ ধানটি বোরো মৌসুমে চাষাবাদ করা হয়েছে। মৌসুমি নাম ধানের জাতের নাম নয়, এটা শুধু কোন মৌসুমে চাষ হয়েছে সেই কথাটার দিকেই ইঙ্গিত হয়েছে। তো আমাদের জমিতে যত ধান ছিল সবগুলোই নিয়ে আসা হয়ে গেছে। তো দুবার আনতে হয়েছে, একবারে আসা যায়নি, মানে দুবার মেশিন রিক্সা গেছিলো, আনা হয়েছে। তো সবাই মিলে এখন ধানগুলো ঠিক মতো সাজিয়ে ওইদিকে গুছিয়ে রাখা হচ্ছে। আমাদের বাড়ির সামনে যেহেতু ফাঁকা জায়গা আছে, এখানে ধান ঝাড়াই করার মতো হয়ে যাবে জায়গাটা। সব পুরো চারদিকে পেপার দিয়ে দেওয়া হবে, অসুবিধা হবে না কোনো। তেমন রোদও ওঠেনি আজকে, মানে মেঘলা মেঘলা ওয়েদার এখনও আছে। আবার যদি বৃষ্টি চলে আসে, কোনো ভরসা নেই বৃষ্টির। তো মানে যদি বৃষ্টি চলে আসে খুবই সমস্যায় পড়তে হবে আমাদেরকে। তাই জন্য আজকে যেহেতু ধান তুলে আনা হয়েছে মাঠ থেকে, কালকেই ঝাড়াই করা হয়ে যাবে, না তো রেখে দিলে বৃষ্টি হয়ে গেলে পুরো সর্বনাশ হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব ধান ঝাড়াই করা হয়ে যাবে।
তো মা আর আমি এখানে মিলে পুরো কাজটাই করে দিয়েছি। আর ভাই তো মাঠ থেকে এসে টিউশন যাবে, তার দেরি হয়ে গেছে, কোনো রকমে খেয়ে দিয়ে টিউশন চলে গেছে ও। আর বাবা এতক্ষণ একটু বসেছিল, যেহেতু অনেকটাই সকাল থেকে কাজ হয়েছে সেই কারণে পা হাত ব্যথা করছে একটু, বাবা একটু বসেছিল, আমি আর মা মিলে ওইটা করে দিয়েছিলাম। তো তারপরে বাবা একটু হাতে হাতে লাগিয়ে দিচ্ছে, কেননা ওই দিকে গিয়ে কাকুটা যে আছে, কাকুটা কোথায় যাবে ওখানে, সেই কারণে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম ধান চাষ করা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে যে মাঠটা আছে অনেকটাই দূর, মানে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই কারণে আমাদের বছরে একবারই চাষ করা হয়, এই শেষের দিকে, মানে বছরের শেষের দিকে ধান তোলা হয় বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।